This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শব্দ ঢাকে, গন্ধ ঢাকে কিসে? পথের কাটা উপন্যাসে ব্যোমকেশ বক্সিকে প্রশ্নটা করেছিল সঙ্গী অজিত বন্দ্যোপাধ্যায়, আর তার থেকেই ব্যোমকেশ সিরিয়ালের ওই কন্ট্রাক্ট কিলিং রহস্যের সমাধানটা বের হয়ে এসেছিল। দেখুন, এখানে কোন শব্দ ঢাকতে পুলিশ শব্দ করছে সেটা নিয়ে কোনো রহস্য নেই, এবং গত কয়েকদিন ধরে এই শব্দ ঢাকার জন্য লাগাতার এক্সপেরিমেন্ট চালিয়ে যাচ্ছে পুলিশ। সেটাও তো দেখছি রোজ নতুন নতুন স্ট্র্যাটেজি, মানে যাতে চট করে কেউ ধরে না ফেলতে পারে আজকে কি হবে আর কি। পুরোটাই মনে হচ্ছে যে একদম ওই গলাটা যাতে কেউ শুনতে না পায়। গত কয়েকদিন ধরে এই সঞ্জয় লাগাতার দাবি করেছেন যে তাকে ফাঁসানো হয়েছে, বড় বড় পুলিশ কর্তার নাম করে অভিযোগগুলো করেছে। এবার এই কথাগুলো পুলিশ কি করে অ্যালাউ করে বলুন? নিজেদের গায়ে কালি কি কেউ মাখতে চায়? আমি কিন্তু রেপ আর মার্ডার করিনি, আমি বললাম, আমাকে সেখানেও তো বলতে দেয়নি, সরকারি আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিলাম, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। আমারই ডিপার্টমেন্ট আমাকে ভয় দেখিয়ে আমাকে এ করেছে। 12ই নভেম্বর সঞ্জয়ের জন্য কালো কাঁচে ঢাকা বিশেষ গাড়ির বন্দোবস্ত করেছিল পুলিশ, কিন্তু চোখ বেঁধে কি মুখ বন্ধ করা যায়? 13ই নভেম্বর সঞ্জয় ফ্লাইং কিস ছোড়ে, তাতেই বোধহয় জেঠামশাইরা খেপে গেছেন। কণ্ঠস্বর চাপা দেওয়ার পুরনো কৌশলে ফিরে গেছেন তারা। ভাবছেন তো পুরনো কৌশল মানে? ঠিক 10 বছর আগে এভাবেই তো কুণাল ঘোষের কণ্ঠস্বর রোধ করার চেষ্টা হতো। সারদা মামলায় গ্রেফতার হয়েছিলেন এই তখনকার তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। সেই সময় তার প্রিজন ভ্যানে চাপড় মেরে শব্দ করতো পুলিশ, কখনো টেনে হিঁচড়ে জোর করে গাড়িতে তোলা হতো। তখন কুণাল ঘোষ যে অভিযোগ করতেন, এখন অবশ্য তার করেন না। এখন কঠিন পিচে শাসক দলের উইকেট টিকিয়ে রাখতে একদম দ্রাবিড়ের মতো বুক চিতিয়ে ব্যাটিং করেন তিনি। নিজেকে প্রমাণ করতে পেরেছেন, এটা তো ঘটনা, এবং সেই জন্যই নিজের পদ ফিরে পেয়েছেন, তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের পদ। পিছলে গিয়েও সেই পদে ফিরে আসাটা কিন্তু চারটিখানি কথা না, এবং প্রত্যেকটা ক্ষেত্রে তিনি যেভাবে মানে ছিটকে গেছেন, পিছলে গেছেন, আবার ফিরে এসছেন, নিজে প্রমাণ করে দিয়েছেন এই বাংলায় যদি কামব্যাক কিং কেউ থাকেন সেটা হয়তো তিনি। কিন্তু তিনি কিন্তু সেই অতীতকে কখনো ভোলেন না, ভুলে যেতে চান না, এবং কেউ ভুলে যাক সেটাও চান না। তাই দুদিন আগেই সোশ্যাল মিডিয়ায় নিজের আত্মহত্যার চেষ্টার খবরটা, সে যে তিনি তখন করেছিলেন, সেই খবরটাই মানে 10 বছর আগের ঘটনাটাকে ফের জীবন্ত করে পোস্ট করেছেন। এইবার তিনি কি বলবেন? তাকে যে ট্রিটমেন্ট দিত পুলিশ, সঞ্জয় রায়কেও সেই ট্রিটমেন্ট দিচ্ছে। এতে কি সঞ্জয় রায়ের আরেকটু স্ট্যাটাস বৃদ্ধি হলো, উঁচুতে উঠলো, নাকি তাতে আবার কুণাল ঘোষের গজক্ষয় হলো, মানে কুণাল ঘোষের সিংহাসনটা নেমে এলো? দেখুন, কুণাল ঘোষ সেদিন যে অভিযোগগুলো করতেন সেগুলো কি মিথ্যে? এই প্রশ্নের মুখে তাকে বারবার পড়তে হয়েছে। আজ থেকে আবার নতুন প্রশ্নের মুখে পড়তে হবে। তিনি যদি সেই সময় সত্যি কথা বলে থাকেন তাহলে সঞ্জয়কেও সত্যবাদী বলতে হবে, কারণ পুলিশ দুজনকে একই দাওয়াই দিচ্ছে, একই ট্রিটমেন্ট। আর যদি সঞ্জয় মিথ্যাবাদী হন তাহলে তিনিও তাহলে সেই সময় মিথ্যে কথা বলেছিলেন সেটা বলতে হবে। তাহলে তো আত্মহত্যার চেষ্টা নিয়ে পোস্ট করার কোনো মানেই হয় না। বুঝতে পারছেন সিচুয়েশনটা কীরকম? একদম catch-22 সিচুয়েশন। আমাদের যেটা ভাল লাগছে না, কুণাল ঘোষ এই প্রশ্নটা গ্রহণ করেছেন এবং উত্তর দিয়েছেন। আগে কুণাল ঘোষের বক্তব্য শুনতে দেয়া হতো না। তো মমতা বন্দ্যোপাধ্যায়কে সারদার প্রধান উপভোক্তা বলার পর কুণাল ঘোষের ক্ষেত্রেও পুলিশ শিয়াল সেজে হুক্কা হওয়া করেছিল। এখন সঞ্জয়ের বক্তব্য শুনতে দেওয়া হচ্ছে, সঞ্জয় কি বলতে চায় সেটা কাউকে শুনতে দেওয়া যাবে না, আটকাতেই হবে যেন তেন প্রকারের না। তুলনায় নিশ্চয়ই যাব না। আমি বলছি, মুখপাত্র কি দেখতে পাচ্ছেন যে মুখপাত্র যখন বলতেন সবচাইতে বড় বেনিফিশিয়ারি চিটফান্ড কাণ্ডের মমতা ব্যানার্জি, তখন পুলিশ যেভাবে গাড়িকে বাজাতো, এখন সঞ্জয় রায় তার কথা যাতে শুনতে না পারে ঠিক তেমন করেই গাড়ি বাজাচ্ছে।
কিন্তু আমি এটা খুব খুব স্পষ্টভাবে বলবো, এক ব্যক্তি যখন নিজে জানে যে আমি ধর্ষণ এবং খুন করেছি এবং আমার ফাঁসির নিশ্চিত, তখন কেউ বা কারা যদি তাকে বলে থাকে তুমি এখন জলটা ঘোলা করো, তুমি যত ঘোলা করবে তুমি এটা থেকে, এই ফাঁসিটা থেকে তুমি বাঁচতে পারবে, তো এই ধরনের কোনো বুদ্ধিতে সে একটা কিছু বলার চেষ্টা করছে, আর অন্য পক্ষ সেই বিভ্রান্তিটা ব্লক করার চেষ্টা করেছে। ধর্ষণ করে খুন করেছে একজন ডাক্তারকে, তাকে পাবলিসিটি দিতে হবে। দ্যাট বাস্টার্ড যে কি বলছে, বলবে কোনো ক্রিমিনাল হ্যাঁ আমি করিনি, তার জন্যে পুলিশ কমিশনার এক্স পুলিশ কমিশনার সবাইকার চরিত্র হনন করতে হবে। কি বললো না বললো কি আছে, এটা কিট নোংরা, কোনো কণ্ঠরোধ না, বিরোধীরা বলুন ওদের ছবি নিয়ে মিছিল করতে, সঞ্জয় রায়ের মুক্তি চাই বলে মিছিল করতে বলুন। সঞ্জয় রায়ের বিরুদ্ধে জল ঘোলা করার অভিযোগ করেছেন কুণাল ঘোষ, আর ফিরহাদ হাকিম প্রশ্ন তুলেছেন যে খুন ধর্ষণের আসামিকে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে। 10 বছর আগে কুণাল ঘোষকে নিয়েও তো একই প্রশ্ন উঠত, জানতে চাওয়া হতো যে এক দুর্নীতিতে অভিযুক্ত কি বললেন, তার কি মূল্য। সেদিন সঞ্জয়ের জায়গায় ছিলেন কুণাল ঘোষ, আর কুণাল যা করছেন সেই কাজটা করতেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়, যার জন্য আজও তাকে ক্ষমা করতে পারেন না কুণাল ঘোষ। এভাবে যদি চাকা ঘুরতে থাকে তাহলে 10 বছর পর 2034-এ যে কি হবে না ভেবে আশ্চর্য হয়ে যাচ্ছি, জানেন তো। কিন্তু কুণাল ঘোষ 2036 নিয়ে ভবিষ্যৎবাণী করে বসে আছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। কয়েকদিন আগে অভিষেককে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে বলেছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী, এবং যতদিন তৃণমূলে থাকবেন অভিষেকই তার নেতা থাকবেন। সেই অভিষেক অনুগামী কুণাল ঘোষকে সার্টিফিকেট দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্ধ অনুগামী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। থ্রেট কালচারে অভিযুক্ত তৃণমূল ছাত্র পরিষদের 200 জন ছাত্র নেতাকে বাঁচাতে কুণাল ঘোষ আর তিনি নাকি একসঙ্গে চেষ্টা চালিয়েছেন, এটাই দাবি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু সঙ্গে প্রশ্ন তুলেছেন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি ত্রিরাঙ্কুর ভট্টাচার্য কি করেছেন। বৃহত্তর স্বার্থে ক্ষুদ্রতর স্বার্থকে পরিত্যাগ করার কথাটা সেটা তো আমরা শুনেছি, এক্ষেত্রেও সেরকম কিছু হলো কি? শুধু তৃণমূল ছাত্র পরিষদের যত ছেলে আছে প্রায় 200 থেকে 250 ছেলেকে থ্রেট কালচার দিয়ে আজকে তাদের মেডিকেল কলেজ থেকে এক্সপেল করা হয়েছে, সাসপেন্ড করা হয়েছে। টিএমসিপি ছেলেদের কি করে সাসপেন্ড করে এক্সপেল করে রাখে আমিও দেখবো। আমি তো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি আছে, তাকে তো কোথাও দেখলাম না এদের পাশে এসে দাঁড়াতে। সরি টু সে, কি ত্রিরাঙ্কুর না কি নাম, কার আশীর্বাদের মাথায় আছে যে এখনো তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি থাকে? যে মোরগ লড়াই চলছে, তো কল্যাণবাবু হচ্ছে তৃণমূল কংগ্রেসের পুরনো নেতাদের লবির লোক, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের লোক, আর ত্রিরাঙ্কুর হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোক। তখন তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে এরকম লবি আছে, সেই লবির লড়াই চলছে, কে কাকে নামিয়ে মাল তোলার পয়সা তোলার অধিকারটা পাবে। সেদিকে কুণাল ঘোষ খেয়াল রেখেছে, কুণাল ঘোষ লক্ষ্য রাখছে, কুণাল আর আমার কম্বিনেশন সব করছিলাম। আবার পাশাপাশি ছাত্র সভাপতি ত্রিরাঙ্কুর ভট্টাচার্যের সঙ্গেও আমার যোগাযোগ হয়েছে, তার কিছু কম্পালশন ছিল, আমাকে জানিয়েছে, আমার দলের কেউ জানতে চাইলে আমি সেগুলি জানাবো। তিনি স্পষ্ট করে দিলেন যে যারা থ্রেট সিন্ডিকেটের অংশীদার তারা তৃণমূল ছাত্র পরিষদ, অর্থাৎ থ্রেট সিন্ডিকেটের পাশে দাঁড়ানো এইটা তৃণমূলের পক্ষে জরুরি ছিল। কল্যাণ ব্যানার্জিরা দাঁড়াচ্ছেন, দলের সবাই কেন ঠিক মতো করে দাঁড়াতে পারছেন না, এটা হচ্ছে ওর অভিমান। একটা গল্প বলি আপনাদের। এক রাজা তার ঘরের সামনে এক নতুন সেপাই নিয়োগ করলেন। ডিউটি কি না, রাত জেগে সে পাহারা দেবে। এবার প্রথম দিন রাজার দরজায় সারা রাত সে ডিউটি করেছে। এবার সকালবেলা যখন রাজামশাই ঘর থেকে বের হয়েছেন, হঠাৎ সেই দ্বাররক্ষী চিৎকার করে উঠল, রাজামশাই আজ কিন্তু আপনি দক্ষিণ দিকের স্নান ঘরে যাবেন না, বিপদ হতে পারে। এবার রাজা খানিকটা বিরক্ত হয়েছেন, বললেন থামো হে, আমি যা করার আমি করব। কিন্তু মনের মধ্যে এরকম একটা বেরোনোর মুখে কেউ কিছু বললে দেখবেন মনের মধ্যে খটকা লাগে, তো রাজারও লেগেছে। তো তিনি শেষ অবধি ওই দক্ষিণ দিকে স্নান ঘরে গেলেন না, অন্যদিকে গেলেন। আর সেদিনই দক্ষিণ দিকে স্নান ঘরের ছাদটা ভেঙে পড়ল। এবার পরের দিন সকাল হতে রাজা যখন আবার ঘর থেকে বেরোচ্ছেন, রাজামশাই শিকারে যাওয়ার কথা, সেপাইটা হঠাৎ বলে উঠল, রাজামশাই আজ কিন্তু আপনি ভুলেও শিকারে যাবেন না।
এবার কিন্তু রাজামশাই মন দিয়ে শুনলেন। জানেন তো, শিকারে যাওয়ার কথা ছিল কিন্তু গেলেন না। আর সেদিন বিকেলেই খবর এলো শিকারে গিয়ে বাঘের হামলায় প্রাণ গেছে সেনাপতির। রাজার বদলে তিনি গেছিলেন, প্রাণ দিয়েছেন। এবার রাজা তো চমকে উঠলেন, আরে এ তো সব জানতে পারে, আগাম জানতে পারে, ভবিষ্যৎ দেখতে পারে নাকি। সিপাহীকে ডেকে পাঠালেন, বলেন শোনো, হ্যাঁ তুমি যে আগাম সব কিছু বলে দিচ্ছ, ভবিষ্যতে কি ঘটবে না ঘটবে কীভাবে বলছো বলো তো। সিপাহীটা তখন সে গর্বিতভাবে বলল আর কি, রাজামশাই আমি ঘুমোলেই না স্বপ্ন দেখি, আর স্বপ্নে যেগুলো দেখি সেগুলো পরের দিন সত্যি সত্যি ঘটে। ব্যাস, তার এই কথা শুনে তো চারিদিকে ধন্য ধন্য রব, একদম আগাম সব কিছু বলে রাজার প্রাণ বাঁচাচ্ছে। সবাই ধরে নিয়েছিল যে এত বড় একটা কাজ করেছে, নিশ্চয়ই রাজামশাই একে প্রচুর ইনাম টিনাম দেবেন আর কি। হলো কিন্তু ঠিক তার উল্টো। রাজামশাই ওই সেপাইকে শাস্তি দিলেন। ভাবছেন তো, আগাম সব কিছু বলে দিয়ে এইভাবে প্রাণ বাঁচিয়ে কেন চাকরি গেল সেপাইয়ের? কারণ সেপাইয়ের কাজ ছিল সারা রাত জেগে রাজাকে পাহারা দেওয়া। সেপাই সেটা না করে ঘুমোতো আর স্বপ্ন দেখত, নিজের কর্তব্যে গাফিলতি করেছিল, আর সেই জন্যেই রাজামশাই তাকে শাস্তি দিয়েছিলেন। দেখুন, তার মানে বুঝতে পারছেন সবসময় সত্যিটা খাঁটি হলেও বলাটা রিস্কি আছে। কার সামনে বলছেন, কোন পরিস্থিতিতে বলছেন। এই যে ভাতারের বিধায়ক মানগোবিন্দ অধিকারী, তৃণমূল বিধায়ক, তিনি বলেছেন টাকা ছিল বলে তিনি এমএলএ হয়েছেন, ভোটে লড়তে গেলে অনেক টাকা লাগে। সেটা তো অপরূপা পোদ্দারও বলেছিলেন, তার টাকা নেই বলে তাকে দল টিকিট দেয়নি। আর মানগোবিন্দ বললেন মানে তার টাকা আছে বলেই তিনি টিকিট পেয়েছেন। ঘোড়া কেনাবেচা রাজনীতিতে নতুন নয়, ভোটে লড়তে টাকা লাগে। টাকার অভাবে ভোটে লড়েন না অর্থমন্ত্রীও। টিকিট না পেয়ে টাকার অভাব বলেছিলেন অপরূপা পোদ্দারও। যেটা বলেছি যে আমার আর্থিক অবস্থা ঠিক নেই তাই আমি ভোটে দাঁড়াইনি, আমি যেটা বলেছি যে আমার আর্থিক অবস্থা ঠিক নেই তাই আমি ভোটে দাঁড়াইনি। কিন্তু সে টাকা তো ভোটে লড়ার টাকা, ভোটে দাঁড়াতেও টাকা লাগে। মুখ ফসকে একই বললেন ভাতারের বিধায়ক। ভাতারের তৃণমূল বিধায়ক মানগোবিন্দ অধিকারী বনাম ব্লকের সহসভাপতি অশোক হাজরা, দুজনের নাকি বেজায় ঝামেলা। এবার সেই ঝামেলা নিয়ে বলতে গিয়ে দলেরই ঝামেলা বাড়ালেন মানগোবিন্দ অধিকারী। অনেকে আমাকে গাল দিয়েছে যে আমি এই হয়েছে, অমুক হয়েছে, টাকা এমএলএ হয়েছি। আরে সে আমার আজকে আমাকে টাকা দিয়েছে, আমি এমএলএ হয়েছি, তো ক্ষতি কি আছে? ক্ষতি কি আছে? তিনি বলেছেন সত্যি বলেছেন নাকি মুখ ফসকে বেরিয়ে গেছে, বলতে চেয়েছিলেন অন্য কিছু। বিরোধীরা এত শত বুঝতে নারাজ, এমন চান্স মিস করা যায়? টাকা খরচ করলে বিধায়ক হওয়া যায়, তৃণমূল কংগ্রেস শিখিয়েছে। কারণ তৃণমূল কংগ্রেসই হচ্ছে যে একমাত্র দল যে দলের বিধায়ক, মন্ত্রী এবং তার বান্ধবীর বাড়ি থেকে 50 কোটি টাকা উদ্ধার হয়েছে। এমএলএ হওয়ার মানে হচ্ছে এবার মেরে লে, অর্থাৎ মেরে খা। তাই জন্য টাকা দিয়েছে, ইনভেস্টমেন্ট হয়েছে, ইনভেস্টমেন্টের পয়সা তুলতে হবে, তাই মেরে লে করতে হবে। এমএলএ এলেবেলে নেতা তো নন। সরকার কি তদন্ত করবে? নিয়োগ দুর্নীতিতে রেড চার্ট ছিল, টিকিট পেতেও নাকি রেড চার্ট আছে। সিপিআইএম এর নিশানায় খানিকটা হলেও বেকায়দায় শাসক দল তৃণমূল কংগ্রেস। কলকাতা কর্পোরেশনের কাউন্সিলরের টিকিট 1 কোটি 1.5 কোটি টাকা। রাজ্যের মিউনিসিপ্যালিটি বিভিন্ন জায়গাতে 20, 25, 50, 60 লাখ টাকা পর্যন্ত টিকিট। টাকা দিয়ে টিকিট কিনতে হয়, টাকা দিয়ে টিকিট পেয়েছেন, টাকা দিয়ে ভোট জিতেছেন। তৃণমূল কংগ্রেসে এই ধরনের নমিনেশন টাকা দিয়ে এই ধরনের কোনো ঘটনা তৃণমূল কংগ্রেসে, আর যদি উনি কনভিন্সড হয়ে থাকেন তিনি তার দলের লোকদের বলে দেবেন যে কাকে দিয়েছিলেন, কেন দিয়েছিলেন ইত্যাদি। উটকো ফ্যাসাদ আঁচ পেয়ে ম্যানেজের চেষ্টায় মানগোবিন্দ। তিনি বলছেন টাকার কথাটা রটনা মাত্র, এক আত্মীয়ের বিরুদ্ধে কিছু কথা বলা হচ্ছিল, তাই আমি এই কথা বলেছি। দেখুন, মানগোবিন্দ অধিকারী স্বাধীন দেশের নাগরিক, কিন্তু এটাও তো ঠিক যে তিনি রাজনৈতিকভাবে স্বাধীন নন। এটা বুঝতে বোধহয় ভুল হয়ে গেছে। আসলে তিনিও যে একরকম ডিউটি করেন, ডিউটির যে বেশ কিছু রুলস রেগুলেশনস থাকে, নিয়মকানুন, রাজনীতিবিদদের এই যে রুলস রেগুলেশনসগুলো মেনে চলতে হয়, সেটার নামই যে দলীয় শৃঙ্খলা,
এরা বোধহয় ভুলে গেছিলেন যে আবেগের বশে স্বাধীনভাবে কিছু বললেই হলো না। স্বাধীন আর স্বাধীনতা এই দুটোর মধ্যে অনেক পার্থক্যও আছে। আবেগতাড়িত হয়ে অস্বস্তি বাড়িয়েছেন তৃণমূল আরেক বিধায়ক শওকত মোল্লা। সিভিক পুলিশ নিয়োগের বড়াই করছিলেন খোলা মঞ্চে, বলে বসেছেন স্বাধীনতার পর এই প্রথম কোথাও পরীক্ষা ছাড়া, ইন্টারভিউ ছাড়া সরকার চাকরি দিয়েছে। ভাবুন তো, এটাকে সেম সাইড ছাড়া আর কি বলবেন, তাও আবার সিভিক পুলিশ নিয়ে, যে সিভিকের নিয়োগ প্রক্রিয়া নিয়ে এক গাদা প্রশ্ন তুলে বসে আছে সুপ্রিম কোর্ট। রাজ্যকে হলফনামা দিতে হয়েছে। কিছু কিছু জিনিস ভোলা ভালো, জানেন তো, আমাদের মতো ভোলে ভালা সাধারণ মানুষ তাহলে দু চারটে জিনিস জানতে পারি, এই আর কি।